আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে, বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনের পর এ ধরনের আলোচনা বেশ জোরদার হচ্ছে। কারণ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতা মাসের পর মাস অথবা কেউ কেউ ১.৫ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক থাকার পরও যখন জামিন মিলছে না, তখন হঠাৎ করেই সাবেক স্পিকারকে জনসম্মুখে নিয়ে এসে আটক দেখানোর পর ৫ দিনের মাথায় তার যে জামিন হলো, সেখান থেকেই নানান ধরনের প্রশ্ন উঠছে এবং আলোচনা জন্ম হচ্ছে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা নিয়েও আবার দুই ধরনের আলোচনা চলছে। একটা হচ্ছে, এই রিফাইন্ড আওয়ামী লীগ কি শেখ হাসিনার পরামর্শেই, শেখ হাসিনার নেতৃত্বেই আসছে, নাকি সেই যে 1-11 ফর্মুলা, শেখ হাসিনাকে বাইরে রেখে ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা, যেমনটা বিএনপি ক্ষেত্রেও হয়েছিল অনেকখানি। তো শিরীন শারমিন চৌধুরী যে জামিন, সেই জামিনের বিষয়েও আবার দুই ধরনের আলোচনা রয়েছে। একটা হচ্ছে, পেছনের দরজা থেকে ভারতের চাপে শিরীন শারমিনকে জামিন দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পরও তাকে সামনে রেখে আওয়ামী লীগকে নতুন করে নিয়ে এসে তাকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আবার অনেকে বলছেন যে 1-11 ফর্মুলাতে শিরীন শারমিনের নেতৃত্বে আর একটা কিংস পার্টি হিসেবে রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আসলে সম্ভাবনা কোনটির? যেটাই হোক, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, বিস্ময়ের কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আমরা সবাই জানি। কিংস পার্টি হিসেবে নতুন কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আসতেই পারে। আবার আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলেও তো আমরা দেখেছি বিএনপিকে ভাঙার জন্য অনেক ধরনের চেষ্টা। শেষমেশ 24-এর নির্বাচনের আগে শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপিরও জন্ম দেওয়া হলো। তাতে লাভ কি হয়েছে? এর মধ্যে কালের গহ্বরে হারিয়ে গেছে। এ ধরনের নতুন কোনো আওয়ামী লীগ এলেও নিশ্চয়ই সেটিরও সেই অবস্থা হবে, আস্থা করে নিক্ষেপ হবে। আবার 1-11-এর সময়ও আমরা দেখেছি এই দুই দলের মধ্য থেকেই সংস্কারপন্থী হিসেবে কেউ কেউ দলীয় প্রধানদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আবার কারো কারো কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আবার একই সঙ্গে এই প্রশ্নও উঠতে পারে, খুব স্বাভাবিক, এ ধরনের কোনো তৃণমূল আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এলে সেটি কতটা তৃণমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করবে? প্রশ্নই ওঠে না সেটি অর্জন করার। এটি ইতিহাসই বলে। আর দ্বিতীয় যেটি বলবো, সেটি হচ্ছে যে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরীন শারমিন চৌধুরী আসবেন কিনা। আমি যতদূর জানি সেটা অনেকখানি অসম্ভব। তিনি সম্ভবত এ ধরনের কোনো রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন না, শেখ হাসিনার পরামর্শ ছাড়া। আমরা একটু মনে করতে পারি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। তাদের সাথে আলোচনার একটা পর্যায়ে সেনাপ্রধানের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হলো, যদি এ ধরনের কোনো আওয়ামী লীগ আসে তারা মেনে নেবে কিনা। সেই প্রস্তাবটি কোন ধরনের ছিল? শেখ হাসিনার নেতৃত্বে বা পরামর্শে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ, নাকি কিংস পার্টি হিসেবে কোনো নতুন দলের? আমার মনে হয় না, আমি যতদূর জানি, যে তিনি সম্ভবত প্রথমটার কথাই বলছিলেন। এই আলোচনা তখনও ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা সাবির হোসেন চৌধুরী বা শিরীন শারমিনের নেতৃত্বে নতুন কোনো আওয়ামী লীগ আসা, সেটিও তো আলোচনায় ছিল যে শেখ হাসিনার পরামর্শেই এই ধরনের আওয়ামী লীগ তাদের নেতৃত্বে আসবে, যদিও সেটি সফল হয়নি তখন। এবং তারপরে তো আমরা দেখলাম যে ওই ধরনের আলোচনার মধ্য দিয়ে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপর পরে নতুন করে একটা হাইক তোলা হলো, একটা রব তোলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একটা পর্যায়ে নিষিদ্ধ করা হলো। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে। ভারত, আমি আগেও বলেছি, ভারত পেছনে পর্দার অন্তরালে অবশ্যই বিএনপি সরকারের উপরে চাপ দিচ্ছে। অবশ্যই বলতে আমি যতদূর জানি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, এবং ভারতের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তাদের মুখ থেকে ওই ধরনের কথা বেরোচ্ছে যে এক ধরনের চাপ তারেক রহমানের উপর রয়েছে, অথবা
তারেক রহমান দেশে ফিরে আসা আগেই তার সাথে এই ধরনের কোনো আলোচনা হয়ে আছে এমন গুঞ্জন শোনা যায়। ভারতের সাবেক হাই কমিশনার, মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি এর মধ্যে দুটি পডকাস্টে, একটা হচ্ছে ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের পডকাস্টে, আর একটা হচ্ছে দ্য প্রিন্টের সঙ্গেও একটি আলোচনায় এই মন্তব্য করেছেন যে ভারতের উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অথবা ভারত চাইছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তিনি যেভাবেই কথাগুলো বলুন না কেন, যারা তার বক্তব্য শুনেছেন মোটামুটি এমন ধারণা অনেকেই করতে পারেন যে ভারত আসলে সেই চেষ্টাটাই করছে। তারা তো কূটনীতিবিদ, জানো কূটনীতিবিদ, কূটনীতিবিদদের ভাষা নিশ্চয়ই একটু অন্যরকম হবে। এর সাথে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে, এবং বিষয়টি আমি এইভাবে বলতে চাই যে একই সঙ্গে হাস্যকর এবং বিপজ্জনক। দলের ভবিষ্যৎ কি? কতদিনে দলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে, অথবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা চলছে, গুঞ্জন উঠেছে, সেই সবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মানে স্থানীয় পর্যায়ে নেতৃত্বে দ্বন্দ্ব শুরু হয়েছে। কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, এই ধরনের নোংরামি এরই মধ্যে শুরু হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পতনের জন্য অনেকেই দায়ী করেন শেখ পরিবারের সদস্যদের, মানে সেটি শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয়, তাদের বাইরে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকেই। যেটাই শোনা গেছে এবং তার বাস্তবতাও আছে, কোনো কোনো জায়গায় এর মধ্যে নাকি আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেই শেখ পরিবারের সদস্যদের উপরেই। সেটিও যে তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না, এটিও বাস্তবতা। সব মিলিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে এখন নানান ধরনের অগ্নি পরীক্ষা। ভালো থাকুন সবাই। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে নর্থ ইস্ট নিউজে প্রকাশিত সিরিজ স্টোরি, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির লিখিত সেই স্টোরি, যে স্টোরিতে তিনি শেখ হাসিনা সরকার পতনের পূর্বাপর বিশ্লেষণ করছেন। মোট 8 পর্বে এটি প্রকাশিত হবে। আমরা ইতিমধ্যে 3 পর্ব আলাপ করেছি, 3 পর্ব নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়েছে। আজকে এর 4র্থ পর্ব বা 4র্থ কিস্তি প্রকাশিত হয়েছে। তার আলোকে আমরা এই মুহূর্তে কথা বলতে এসেছি আপনাদের সামনে। 4 আগস্টের সেই গোপন টেলিকনফারেন্স এবং যেভাবে পতন হলো শেখ হাসিনা সরকারের। বন্ধুরা, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ দেখেছে এক নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থান এবং দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল, কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দেশের ইতিহাস, আজ আমরা বিশ্লেষণ করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। 4 আগস্টের সেই গভীর রাতের গোপন টেলিকনফারেন্স থেকে শুরু করে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নাটকীয় গ্রেপ্তার, সবকিছু নিয়ে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। ঘটনার শুরু 4 আগস্ট রাত। যখন সারা দেশ উত্তাল, তখন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলছিল এক গোপন টেলিকনফারেন্স। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে সেই রাতেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি পরোক্ষ অভ্যুত্থান বা ইনডাইরেক্ট কুপ এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করেছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। একদিকে যখন পতনের ঘণ্টা বাজছে, অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন ফলস অ্যাসুরেন্স বা মিথ্যা আশ্বাস। তিনি বলছিলেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অথচ ভেতরে ভেতরে তখন চিত্রনাট্য অন্যভাবে লেখা হয়ে গেছে। ক্ষমতার পালাবদলের বলির পাঠা হলেন অনেক দক্ষ কর্মকর্তা। তাদের মধ্যে অন্যতম নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের তীব্র মানসিক নির্যাতনে তিনি ভেঙে পড়েন। একটি নিরাপদ আবাসে জিজ্ঞাসাবাদের সময় তিনি জ্ঞান পর্যন্ত হারিয়েছিলেন। কমান্ডার সোহেলকে আপনারা র্যাবের গণমাধ্যম বিভাগের প্রধান হিসেবে আপনি মাঝে মাঝে মুখোমুখি হতে দেখেছেন। সেই কমান্ডার সোহেল ছিলেন অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা।
র্যাবের মিডিয়া উইং থেকে শুরু করে চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেছেন। তাকে 2024 সালের 20 আগস্ট গ্রেপ্তার করা হয় এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ আছে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া এবং বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তার গ্রেপ্তারে সহায়ক ভূমিকা পালন করেন। এমনকি নৌবাহিনী প্রধান নাজমুল হাসানও তাকে সরিয়ে দেওয়ার খেলায় যুক্ত ছিলেন বলে জানা যায়, কারণ সোহেল ছিলেন তার পদের যোগ্য উত্তরসূরি। সোহেলকে কেন টার্গেট করা হলো? গোয়েন্দা তথ্য বলছে তার উপর চাপ দেওয়া হয়েছিল যেন তিনি স্বীকার করেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে পালাতে তিনি সাহায্য করেছেন। তাকে টোপ দেওয়া হয়েছিল স্টেট উইটনেস বা রাজসাক্ষী হওয়ার জন্য। শেখ হাসিনা এবং জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাকে সপরিবারে বিদেশে নিরাপদে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কেন এই আক্রোশ? কারণ সোহেল র্যাবে থাকাকালীন বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় তিনি তারিক সিদ্দিকীকে মেসেজ পাঠিয়ে সতর্ক করেছিলেন যে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে পুলিশ, বিচার বিভাগ এবং রাষ্ট্রকে রক্ষায় অনীহা দেখাচ্ছে। এটি ছিল একটি সুপরিকল্পিত পলিসি ডিসিশন। শেখ হাসিনার পতনের পেছনে তার চারপাশের মানুষের ব্যর্থতাও ছিল প্রকট। তার দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী মেজর শোয়েব ও মামুনকে 2021 সালেই সরিয়ে দেওয়া হয়েছিল, ফলে এসএসএফ এর সমন্বয় দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন দায়িত্ব নেন তখনও বাহিনীর ভেতর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল না। জেনারেল সাইফুল এবং জেনারেল মুজিবের সাথে তার বিরোধ ছিল তুঙ্গে, যার ফলে গোয়েন্দা প্রধানরা সঠিক তথ্য সরকারকে দেননি। আবু সাইদের মৃত্যু এবং পরবর্তীতে 43 জন সাধারণ মানুষের রহস্যজনক হত্যাকাণ্ড পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে যায়। অভিযোগ আছে অনেককে পেছনে থেকে গুলি করা হয়েছিল, যার কোনো তদন্ত ইউনূস সরকার বা সেনাবাহিনী করেনি। 5 আগস্টের পর কি হয়েছিল? গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়কে অরক্ষিত রাখা হয়েছিল যাতে দুষ্কৃতকারীরা অবাধে লুটপাট করতে পারে। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু মিউজিয়াম যখন পড়ছিল, সেনাবাহিনী তখন নীরব দর্শক। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে পুলিশ বাহিনীর ওপর। সারা দেশের 400 থানায় হামলা হয়, অস্ত্র লুট হয়, কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর কোনো বিচার বা তদন্ত করতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন স্নাইপার রাইফেল এবং 7.62 mm গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো প্রকাশ্যেই সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন পুলিশ হত্যার বিচার হবে না, এটা নাকি রণাঙ্গনেই মীমাংসিত হয়ে গেছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন সংসদে আইন পাশও হয়ে গেছে ইনডেমনিটি দিয়ে। বন্ধুরা, এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনার পতন কেবল একটি গণ আন্দোলন ছিল না, এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক পরিকল্পনা। পুলিশের মনোবল ভেঙে দেওয়া, বিচার বিভাগকে অবজ্ঞা করা এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের পুনর্বাসনের এক বিশাল ছক কাজ করেছে পর্দার আড়ালে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি সত্যটা যত সহজ মনে হয়, পর্দার পেছনের অন্ধকার ততটাই গভীর। আপনারা কি মনে করেন এই সাইলেন্ট কুপ বা পরোক্ষ অভ্যুত্থান কি দেশের জন্য সুফল আনবে বা আনছে? আজকে 20 মাস হয়ে গেছে, কি বুঝছেন আপনারা? কমেন্টে আমাদের মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে এই বিশ্লেষণ নিয়ে, এই সিরিজ বিশ্লেষণ নিয়ে আবারও আগামীকাল 5ম পর্ব প্রকাশিত হলে আমরা 5ম পর্ব নিয়েও কথা বলবার আশা রাখছি। তার আগে তো অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।